আমাদের নিয়ে রাজনীতি করবেন না যে আমরা একটা ইস্যু হয়েছি বা অস্ত্র হয়েছি যে এটাকে নিয়ে পালা বদল হবে, এ হবে কি হবে জানি না। আমরা সামাজিকভাবে অসম্মানের নিয়ে জীবন কাটাচ্ছি এবং অর্থনৈতিক সংকটের মুখে পড়েছি। আমি 5টা জেলা পেরিয়ে এখানে চাকরি পেয়েছি, চোরগুলো ঢুকেছিল বলে, না হলে আমি বাড়ির পাশেই হয়তো পেতাম। আমার আগে অনেকেই দুর্নীতিগ্রস্ত আছে, সেই জন্য এখানে এসেছি। দোষটা কোথায়? কি ভুল করেছি? কাউকে টাকা দিইনি, কোনো এজেন্টকে চিনি না, সেটা দোষ আমার। সেই দোষে আমার চাকরি যাচ্ছে। আপনারা আমাদের বাঁচান। মানে আমি কোনো ব্যানারের আন্ডারে নয়, আমি আপনার বিজেপি, তৃণমূল, সিপিআইএম কাউকে নয়, সাধারণ নাগরিকদের কাছে আমার এটা স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের বাঁচান। এই অবক্ষয় আর নেওয়া যাচ্ছে না। আর আমাদের জীবনটা শেষ হয়ে গেল কেন? কোন দোষে কি করেছি? আপনার কোন জেলায় বাড়ি? আমার দক্ষিণ 24 পরগনায় আমার বাড়ি, কিন্তু আমি 5টা জেলা পেরিয়ে আজকে বীরভূমে। আমি করমকাল এসএম বিদ্যা ভবনে। হ্যাঁ, আমি ছুটে কেন এসেছি জানেন? পরিবেশবিদ্যা 11-12 আমার বাড়ি এই পাশে। আমি যে সবে মাত্র একটা ফ্ল্যাট কিনে যা হোক করে থাকার চেষ্টা করছি, হঠাৎ শুনতে পেলাম। সংবাদ মাধ্যমের বন্ধুরা আপনারা এসেছেন, এই দিদিভাই যিনি একজন যোগ্য প্রার্থী, প্লিজ আমাকে কোনো ব্যানারের আন্ডারে করবেন না। উনি একেবারেই তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার কোনো যোগ নেই, কিন্তু তার মনস্তত্ত্বটা বুঝুন। আমাদের আজকে যে লড়াই, এই দিদিভাইদের জন্যই লড়াই। কেন তারা সাফার করবেন? আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না তো এটাই চেয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশনকে বলেছিলেন যে যোগ্য আর অযোগ্যদের তালিকাটা করে দিন, সেগ্রিগেশনটা করে দিন। কিন্তু যে চাকরি ওরা বিক্রি করেছিল, সেই বিক্রির চাকরির পিঠ বাঁচাতে, চোরগুলোকে বাঁচাতে, চোর শিক্ষকদের বাঁচাতে এই দিদি ভাইদের মতো যোগ্যদের কাছে ওরা বঞ্চিত করলো। এবং জাস্টিস সঞ্জীব খান্নার কাছে কোনো কিছু ছিল না। আর কোনো আজকে এসে বলছে, এবং আমরা সেই কারণেই বলছি যে দায়ী মমতা। আর এই দিদি ভাই সহ সারা বাংলা দাবি তুলছে যে সেই কারণে আপনাকে পদ ছাড়তে হবে। এই যে অপশাসন, আমরা দিদি ভাইয়ের মুখে শুনুন, তাদের অসহনীয় ব্যথাটা শুনুন। একটা দোষ, একটাই যে 17 দফা দোষ বা বলছে অ্যালিগেশন নিয়ে আসছে, যে একটা দোষ যদি আমাদের প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমার এই একটা দোষ আছে বা একটা 1% দোষ আছে, তাহলে আমি নিজে চাকরি ছেড়ে দেব। কোনো দোষ নেই, আমার চাকরিটা গেল আমাদের ভারতের বিচার ব্যবস্থার কাছে, এটাই আমার প্রশ্ন। কেন উনি ভলান্টারি সার্ভিস দেবেন? কেন আমার চাকরি 16 সাল থেকে চাকরি করার পর কেন উনি ভলান্টারি সার্ভিস দেবেন? মুখ্যমন্ত্রী যে যোগ্য অযোগ্যদের নামে মিটিং করে কেন তিনি এই আশ্বাস নিয়ে বাড়ি ফিরবেন না যে তার চাকরিটা সুরক্ষিত? উনি চিট ফান্ড মামলায় যারা মামলাকারী ছিলেন, সেই চিট ফান্ড ডুবে যাওয়ার পর মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে তাদের টাকা দিয়েছিলেন। কেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে যতদিন পর্যন্ত না মামলা নিষ্পত্তি হচ্ছে যোগ্য প্রার্থীদের চাকরি বেতন দেওয়া হবে না? উনি তো পাশে থাকেন। আমাদের আন্দোলনের অভিঘাত শুনে উনি ছুটে এসেছেন আমাদের কাছে। কোথায় যাবেন ওরা? আমরা তাদের জন্য আওয়াজ তুলছি, এবং সেই কারণেই আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি যে পতাকা ছাড়া দরকার হলে যাক, পতাকা নিয়ে আমরা যাবো। এই ধরনের যোগ্য পরীক্ষার্থী যারা আছেন, যারা প্রতারিত হয়েছেন, এবং এরা তো 19,000, 26,000, 6,000 যোগ্য অযোগ্যের বিষয় না, যে 23 লক্ষ পরীক্ষার্থী যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীর জন্য 16 সালে পরীক্ষা দিয়েছিলেন, আজকে প্রত্যেকে প্রতারিত মনে করছেন। প্রত্যেকে আশা প্রত্যাশা নিয়ে সেদিন দিয়েছিলেন, এবং আমাদের প্রত্যেকের পরিবারে, আমার পরিবারেরও 2জনের চাকরি গেছে। তাদের সামনে মুখ দেখাতে পারছি না। যখন জিজ্ঞেস করছে দাদা তোমরা আন্দোলন করছো, কিন্তু আমি তো যোগ্য ছিলাম, আমার চাকরি কিভাবে চলে গেল? কি জবাব দেবো তাদের কাছে? সেই কারণে সারা বাংলা আওয়াজ তুলেছে, মমতা আমাকে নিয়ে কিন্তু রাজনীতি করবেন না। আমি রাজনীতির লোক নয়, আমি সাধারণভাবে আপনাদের সবার কাছে যে করবে আমাদের জন্য আমি তার কাছে ছুটে যাব। আমি কিন্তু সংবাদ মাধ্যমের বন্ধুদের আবার একবার বলছি, সাধারণভাবে শিক্ষক শিক্ষিকারা জোর করে শিক্ষা সেলের মেম্বার হয়, কিন্তু রাজনীতির ময়দানে আসতে চান না। আজকে দেখুন আবেগতাড়িত হয়ে তার মনস্তাত্ত্বিক অবস্থানের কথা দেখুন, তাদের হয়ে যারাই গলা পাঠাচ্ছেন তার সামনে তারা আসতে রাজি আসছেন।